হরে কৃষ্ণ। আপনাদের সাথে আজকে আমি নিজেও এই চৈতন্য ভাগবতটা দেখব এবং আমার কেমন লাগছে সেটা জানাবো। আমি আগে থেকে কিছু বক্তব্য করছি না, চলুন একসাথে দেখি। তো এই পৃষ্ঠাটা দেখছেন আপনারা, আন্তর্জাতিক বিশ্বভারত নিয়মিত সংঘ মানে ইসকন থেকে এটি প্রকাশিত হয়েছে এবং এটির দাম দেখে কত মনে হচ্ছে 500-600 টাকা আছে? একদমই নয়, 500-600 টাকা একদমই এর দাম না। এর দাম মাত্র 300 টাকা। দেখুন, কিন্তু পৃষ্ঠা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বাধাই কোয়ালিটির সাথেও কোনো কম্প্রোমাইজ করা হয়নি। একদম হার্ড বাউন্ড শক্তপোক্ত বাধাই আছে এবং পাশাপাশি সিঙ্গেল কভার না, ডাবল কভার দেওয়া হয়েছে। এত সুন্দর এর ছাপাটা এবং এত সুন্দর এর অলঙ্করণ আছে ভেতরে, ভেতরে পাতায়, পাতায়। আপনারা দেখতে পারবেন যত আমি এগোবো। আপনাদের মন খুশি হয়ে যাবে। মনে হবে এত সুন্দরভাবে ছাপিয়েছে, এত সুন্দর এত কিছু দিয়েছে, তাও কি করে এত কম দাম হয়? এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোন জায়গায় কতবার সংকলন করা হয়েছে। এটা উৎসর্গ সূত্র। এরপরের পৃষ্ঠায় রয়েছে ভূমিকা এবং প্রস্তাবনা। বৃন্দাবন দাস ঠাকুরের লেখা এই গ্রন্থটির প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু যখন বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল পড়লেন তখন তিনি তার কাব্যের নাম পরিবর্তন করলেন এবং এটিকে রাখলেন হচ্ছে চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতে আমরা বেশিরভাগই বলতে গেলে প্রায় প্রায় অনেক অংশ জুড়েই নিত্যানন্দ প্রভুর মহিমা পাই। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর কোন প্রাসঙ্গিক তথ্য রয়েছে, বিষয়বস্তু রয়েছে। এখানে আপনারা আস্তে আস্তে পজ করে দেখে নিতে পারেন কী কী লীলা কাহিনী রয়েছে, কারণ এত বিস্তৃত সূচিপত্র এই জিওতে বলা সম্ভব নয় এবং সেটা শুধু দেবেই ভিত্তি করবে। আপনারা এটা পজ করে দেখে নিন কোন লীলা কাহিনী রয়েছে, কোন লীলা কাহিনী কোন পৃষ্ঠাতে উল্লেখিত করা হয়েছে। প্রচুর লীলা আছে, 3টি খণ্ডে এটি বিভক্ত। আদিলীলা মানে আদিখণ্ড, মধ্যলীলা মধ্যখণ্ড এবং অন্তলীলা বা অন্তখণ্ড, 3টি খণ্ডে এটিকে বিভক্ত করা রয়েছে। গৌরসুন্দরের সুন্দর লীলাগুলি এখানে রয়েছে। তবে হ্যাঁ, গৌরসুন্দরের যে অন্তিম দিকের লীলাগুলি সেটি অতটা বিস্তৃত আকারে নেই, যেটা কিনা শ্রীচৈতন্য চরিতামৃতে দেওয়া রয়েছে। তো আপনারা যারা মহাপ্রভুর ব্যাপারে জানতে আগ্রহী, তার লীলা কাহিনীগুলোর ব্যাপারে শিখতে আগ্রহী, তাদের জন্য চৈতন্য ভাগবত তো দরকারই, তার সাথে সাথে চৈতন্য মঙ্গল এবং চৈতন্য চরিতামৃত এই 3টি গ্রন্থই দরকার করে। আমার কাছে 3টিই আছে এবং আমি একদিন নিশ্চয়ই সময় করে বলবো যে 3টি গ্রন্থের মধ্যে মূল তাৎপর্য কী, বিষয়বস্তু কী, কোনটি কিসের ওপর নিষ্কৃত রয়েছে, কোনটির ভাব কেমন, রস কেমন, শৃঙ্গার কেমন, সব কিছু একদিন একটা বিস্তারিত ব্যাখ্যা করব। চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গল নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও বানিয়েছি, যদি এখনও না দেখে থাকে সেটা অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নিই। চলুন, এটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের ছবি, এখানে উল্লেখ করা নেই, তো আমার তাই বলা হচ্ছে। তাহলে শুরু হচ্ছে আদিখণ্ড। আদিখণ্ডের শুরুতে আমরা বহুপাদের একটা সুন্দর ছবি পাই, আর এখানে মহাপ্রভুর ছবি। এখানে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদের একটা ছবি পাই। প্রত্যেকটা অধ্যায় এটা একটা সুন্দর ভালো করেছে যে প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে এই অধ্যায়ে কী আছে সেটাকে একটা গদ্য আকারে, সংক্ষিপ্ত আকারে, সারসংক্ষেপে দেওয়া হয়েছে। ফলে কোনো ব্যক্তি পড়তে খুব অসুবিধা হলেও সে অধ্যায়টুকু করলেও এর একটা লাভ হবে। তারপরে শুরু হয়েছে মঙ্গলাচরণ এবং আরেকটা জিনিস এই বইটা সুন্দর করেছে, প্রত্যেকটা যে মানে এমন নয় যে পুরো পর্বতের উপর লিখে গেছে, যেটা আমি অন্যান্য যে গ্রন্থগুলো দেখেছি চৈতন্য ভাগবতে, যে তারা শুধু কি করেছে ছেপেছে এবং পর্ব চলে গিয়েছে। কিন্তু এই গ্রন্থে দেখলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে তার যে হেডিংটা মানে সেই যে লাইনে কি, সেই লাইনটার বিষয়বস্তু কি সেটা একটা হেডিং আকারে উল্লেখ করা আছে। ধরুন আমার পড়তে ইচ্ছা হলো যে এই চ্যাপ্টারটা এখানে কি, তো আমি এটা পড়ে হেডিংটা পড়ে বুঝতে পারবো যে এখানে কিসের ব্যাপারে বলা হয়েছে। যেমন এখানে আমি মহাপ্রভু নগরে বুড়োভাবে সংকীর্তন লীলা, তো আমি হেডিং পড়ে বুঝতে পারছি যে এখান থেকে এটুকু সংক্ষিপ্ত লীলার ব্যাপারে রয়েছে। তারপরে এইভাবে আমি যখন একটা র্যান্ডম পৃষ্ঠা উল্টালাম, ধরুন এখানে একটা পৃষ্ঠা, এখানে পড়ছি রাজা প্রতাপরুদ্রকে কৃপা আশীর্বাদ আদেশ, তো আমি বুঝতে পারলাম যে এখান থেকে এতটুকু পুরো প্রতাপরুদ্রের কৃপা প্রতাপরুদ্রকে কৃপা ও আশীর্বাদের ব্যাপার রয়েছে। তো এটা একটা খুব সুন্দর রয়েছে, এতে কি হয় পড়তে অনেক সুবিধা হয় জিনিসটা বুঝতে। এমনকি যদি কেউ বাংলা ভাষার যে গুরু মানে যে ভাষাগুলো ব্যবহার হয়েছে সেগুলো অনেক পুরনো প্রাচীন, তো কিছু জায়গায় না বুঝতে পারে, কিন্তু তবুও হেডিংই যদি শুধু কেউ পড়ে তাও সে মহাপ্রভুর লীলারস আস্বাদন করতে পারবে। এতটা সুন্দরভাবে এই বইটাকে করা হয়েছে। আর অলঙ্করণ প্রত্যেকটা পৃষ্ঠাতে সুন্দর করে অলঙ্করণ করা হয়েছে এবং এইটা একটা ভালো আমরা দেখেছি যে গ্রন্থটা এত সুন্দরভাবে অলঙ্করণ করেছে, যেখানে এখানে তার হালকা ছড়িয়ে আছে, এখানে কি আছে, এখানে পৃষ্ঠায় অলঙ্করণ, এখানে সুন্দর আলপনা দিয়ে অলঙ্করণ, এদিকে পৃষ্ঠার যে নম্বর দেওয়া আছে সেটাকেও অলঙ্করণ করা হয়েছে। তো গ্রন্থটাকে এত সুন্দরভাবে অলঙ্করণ করা হয়েছে, যেভাবে আমরা কোনো বিগ্রহকে সাজাই, যেভাবে আমরা কোনো কীর্তন ভজন করি সেখানে সুন্দর রস ঢেলে দিই, ঠিক সেইভাবে গ্রন্থ প্রচার করার সময় যখন সেই গ্রন্থগুলো তৈরি করা হয় সেগুলোকে যদি খুব সুন্দরভাবে সাজানো হয় না, সেটাও কিন্তু ভগবানকে সাজানোই। কারণ এই গ্রন্থগুলো হচ্ছে ভগবানের অবতার, ভগবানের একটা বিগ্রহ, গ্রন্থ অবতার এগুলো। এখানে মায়াপুরের রাধা মাধবের ছবি এবং এখানে পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের ছবি রয়েছে। কোনো আস্তে আস্তে আরও দেখা দেয়। আচ্ছা, এখানে কিছু রাগ আছে, রাগের ব্যাপারে কি সেটা আমি চৈতন্য মঙ্গলে বিস্তৃত ব্যাখ্যা করেছি, আরেকদিন সময় হলে ব্যাখ্যা করবো, আজকে বাদ দিলাম। তৃতীয় অধ্যায়ে কৌষ্টিক অনন্ত রয়েছে, জগন্নাথ শ্রী ভবনের আনন্দ।
তারপরে চলুন দেখি আর কি আসছে। তীর্থ পর্যটক, পঞ্চম অধ্যায়ে রয়েছে হচ্ছে তীর্থ পর্যটন। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যা আরম্ভ এবং পালক সুলভ চপলতা লাভ। তারপরে চলুন সপ্তম অধ্যায়ে চলে এসেছে। সপ্তম অধ্যায়ে রয়েছে বিশ্বরূপে সন্ন্যাস গ্রহণ এবং এখানে কিছু ছবি রয়েছে। তারপরে চলুন অষ্টম অধ্যায়ে যাই। এখানে নিমাই এর জন্মস্থান সেই বৃক্ষ, এবার আমি এখানে ঘুরতে গেছিলাম, আমি বৃক্ষটা দেখেছি, স্পর্শ করেছি। এখানে এসে হচ্ছে শ্রী গৌরনিতাই বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত বিগ্রহ। তারপরে চলুন যাওয়া যাক। অষ্টম অধ্যায়ে রয়েছে জগন্নাথ মিশ্রের পরলোক ভ্রমণ। এখানে জগন্নাথ মিশ্রের ছবি, জগন্নাথ মিশ্রের পরলোক ভ্রমণ। তারপরে অষ্টম অধ্যায় থেকে আমরা যাই নবম অধ্যায়ে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা আর তীর্থযাত্রা। এখান থেকে নিত্যানন্দ প্রভুর ব্যাপারে বিস্তৃত লেখা কাহিনী শুকিয়ে যাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুরের ছবি, এখানে মায়াপুরের ছবি, মায়াপুরের সেই বড় মন্দিরটা, চন্দ্রদায় মন্দিরের ছবি। নবম অধ্যায়ে সম্পূর্ণ হয়ে গেল। এবার দশম অধ্যায় হচ্ছে মহাপ্রভুর বিবাহ। এখানে মহাপ্রভু বিয়ের একটা ছবি রয়েছে। মানে দেখতে পাচ্ছেন নিমাই পণ্ডিতের বিবাহ বস্তি, অভিনতিভাস, নিমাই পণ্ডিতের বিবাহ, শচীদেবী অলৌকিক ঘটনা দর্শন, পুত্রবধূ বরণ, তারপরে ঈশ্বরপুরীর সাথে মহাপ্রভুর মিলন, নিমাই পণ্ডিতের বিদ্যার বিলাস। তারপরে আমরা চলে গেলাম যে দ্বাদশ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর নপর ভ্রমণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যাপ্টারের হেডিং আমি কিন্তু পরপর উঠে যাচ্ছি, যাতে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারে রিডিং করতে পারেন এবং জিনিসগুলো দেখতে পারেন। ঠিক এখানে জীবাত্মত্বের বর্ষনা, কোর সুন্দরের অনুপম সুন্দর অনুবর্তন। 13 নম্বর অধ্যায় রয়েছে মহাপ্রভুর নিকটে দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়, কেশব কাশ্মীরের পরাজয়ের কাহিনীটা সেটাখানে রয়েছে। তারপরে রয়েছে সরস্বতী দেবী নির্দেশ, কোর সুন্দরের টিকা। চতুর্দশ অধ্যায় রয়েছে মহাপ্রভুর বাংলাদেশে যাত্রা এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর তিরোধান। আমি বললাম না এই যে এই গ্রন্থটা খুব সুন্দরভাবে দেখছেন, পাতায় পাতায় সুন্দর করে এই গ্রন্থটাকে ছাপানো হয়েছে এবং পৃষ্ঠার কোয়ালিটিও খুব ভালো। লক্ষ্মীপ্রিয়া দেবী, শ্রীচৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ, তারপরে যে হরিদাস ঠাকুরের মহিমা। এবার আমি পরপর পৃষ্ঠা উঠাবো না, তাহলে অনেক সময় লাগবে, আমি একটুখানি মেন জিনিস দেখিয়ে দিচ্ছি। তারপরে আছে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গয়াগ্রমণ, সপ্তদশ অধ্যায়। তারপরে সপ্তদশ অধ্যায় শেষে এবার শুরু হয়ে যাচ্ছে হচ্ছে মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ে রয়েছে মহাপ্রভুর আত্মপ্রকাশ আর কৃষ্ণ সংকীর্তনের শিক্ষাদান। অর্থাৎ প্রথম অধ্যায়টা মহাপ্রভুর গয়াগ্রমণের আগে অবধি যা তিনি কর্মকাণ্ড করেছেন, যা তিনি লীলা করেছেন সেই লীলাগুলো রয়েছে। এবং গয়া থেকে ফিরে আসার পর দীক্ষা নেওয়ার পর মহাপ্রভুর যে নবজীবন দান হয়েছে সেই সময় তিনি যা লীলাগুলো করেছেন সেগুলো মধ্যখণ্ড থেকে শুরু হচ্ছে। তারপরে আমরা দেখি প্রথম অধ্যায়ে করে দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে শ্রীবাস ঠাকুরে গিয়ে চৈতন্য মহাপ্রভু প্রকাশ এবং সংকীর্তন আরম্ভ। শ্রীবাস ঠাকুরে গিয়ে এরপর মহাপ্রভু এসে সংকীর্তন আরম্ভ করেন। ঠিক আছে, কারণ তিনি সংকীর্তন করছিলেন, সকলে তাকে ভাবছিল পাগল, কি হয়েছে এরকম করছে কেন। তখন শ্রীবাস ঠাকুর বলে তুমি আমার বাড়িতে এসে করো, সবাই তো ভাব বুঝবে না। তৃতীয় অধ্যায়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিগুপ্ত ভবনে পরাহ মূর্তি প্রকট করলেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে তার মিলন হলো। সবাই নিত্যানন্দ প্রভুর সাথে মিলন হয়েছিল মুরারিগুপ্তর ভবনে। তারপরে চতুর্থ অধ্যায়ে আমরা পাচ্ছি কি দেখি, চতুর্থ অধ্যায়ে পাচ্ছি নিত্যানন্দ প্রভুর হচ্ছে মহিমা প্রকাশ। পঞ্চম অধ্যায়ে আমরা কি পাচ্ছি, পঞ্চম অধ্যায়ে চলে গেল না, আবার এই যে পঞ্চম অধ্যায়ে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা আর সরভুজ দর্শন। তারপরে ষষ্ঠ অধ্যায়ে আমরা পাচ্ছি, ষষ্ঠ অধ্যায়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে কৃপা প্রদান। সপ্তম অধ্যায়ে হচ্ছে পুণ্ডরিক বিদ্যানীতি ও গদাধর পণ্ডিতের মিলন। পুণ্ডরিক বিদ্যানীতিকে দেখতে মনে হতো যেন ভোগী মানুষ, বিলাসী মানুষ, কিন্তু তিনি ছিলেন একজন ভগবত ভক্ত। তো গদাধর প্রথমে সেটা বুঝতে পারেনি, পরে বুঝতে পারেন। অষ্টম অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ। এই যেটা বলছিলাম, তো গদাধর প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পারে। কারণ পুণ্ডরিক বিদ্যানীতি উপরে দেখাচ্ছেন তিনি যেন খুব বিলাসী, কিন্তু তিনি সত্যিই একজন ভগবত ভক্ত ছিল। ভগবত ভক্তকে বাইরে থেকে বিচার করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু সাত প্রহরিয়া ভাব, নবম অধ্যায়। এই অধ্যায়ে আমরা পাই হচ্ছে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর দিয়ে নিজের ঐশ্বর্য প্রকাশ করার জন্য বিষ্ণু সিংহাসনে 7 প্রহর বসতেন। ঠিক আছে, মহাপ্রভু পরবর্তীকালে নিজের ঐশ্বর্য প্রকাশ করেছিলেন এবং প্রত্যেককে দেখিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রকাশিলা এর মাঝখানে একটা কি বলে এটাকে, বুক মার্ক দিয়েছে, সুন্দর একটা বুক মার্ক দিয়েছে। এই বুক মার্কের ফলে পড়তে সুবিধা হবে, যেরকম সেরকমভাবে রাখা, এটাও একটা উপরই পাওনা। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে দশম অধ্যায় শেষ হলো। একাদশ অধ্যায় নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণন। দ্বাদশ অধ্যায়ের অধ্যায়গুলো খুব সংক্ষিপ্ত, অল্প প্রতিদিন যদি কেউ পড়ে না 5-10 মিনিট এরকম করে কিন্তু ভালো করে সব সুন্দর করতে পারবে। দ্বাদশ অধ্যায় নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণন। ত্রয়োদশ অধ্যায়ে আমরা পাই হচ্ছে জগাই মাধাই উত্তার লীলা, তার একটা ছবিও রয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের পরে হচ্ছে চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়ে পাই হচ্ছে যমরাজ সংকীর্তন। ঠিক আছে,
এই অধ্যায়ে বর্ণনা করা আছে যে ব্রহ্মা শিবাদি দেবতাগণ প্রতিদিন সর্বসাধারণের অলক্ষ্যে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন সেবা করতেন ও প্রতিদিনের লীলা দর্শন করে যার যার বাসস্থানে ফিরে যেতেন। তারপরে পাই হচ্ছে পঞ্চদশ অধ্যায়ে মাধবানন্দের উপলব্ধি বর্ণন। তারপরে আমরা ষোড়শ অধ্যায় পাই শুক্লাম্বর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর তণ্ডুল ভোজন। ঠিক আছে, তণ্ডুল কী জিনিস সেটা আমি এখন ঠিক আন্দাজে পড়বো না, আমি পরে দিকে বলতে পারি। তণ্ডুল মানে পান হতে পারে হয়তো, আমি ঠিক জানি না, হতে পারে, কারণ এখানে অনেক এমন ভাষা ব্যবহার করা হয়েছে বাংলা ভাষা যেগুলো প্রাচীন এবং যেগুলো আমরা নিজেও মানে জানি না। ঠিক আছে, আমার এটা পড়ার জন্য অবশ্যই এআই এর সাহায্য নিতে হবে যে কী কী মানে আছে, এখন তো এআইতেই মানে খুঁজে নিই। সপ্তদশ অধ্যায় পাই শ্রী চৈতন্য মহাপ্রভু নগর ভ্রমণ ও ভক্ত মহিমা বর্ণন। তারপরে আসছে হচ্ছে অষ্টাদশ অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর গোপিকা নৃত্য বর্ণন। এখানে আর আমি পরপর অধ্যায় বললাম না, কারণ আমি অনেকগুলো অধ্যায় এখনো বাকি আছে, তো আমি এরপরে দেখিয়ে দিই কী কী রয়েছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ছবি নেই, মানে কিছু মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর লীলা আছে এবং কিছু সেই লীলা সংক্রান্ত ছবি রয়েছে মোটামুটি। তারপরে আমরা পেছনের দিকে চলে যাই, চোখ একদম শেষের দিকে। আচ্ছা, শেষের দিকে আর কি উপরি পাওনা আছে এই গ্রন্থের, এই শেষের দিকে এখানে কিছু আচ্ছা এখানে আর কিছু কিছু যে কি বলবো শব্দ ভাণ্ডার রয়েছে, যে শব্দ ভাণ্ডারগুলো একটু পুরনো, একদম সাজিয়ে দেওয়া আছে, শব্দকোষ যাকে বলে, যেগুলো যেমন হচ্ছে আপনার অলক্ষিত বেশ, তারপরে আখাড়িয়া মানে লিপিকার, এরিমু মানে ছাড়িব, কামিনী মানে স্ত্রী, কাকুবাদ মানে দৈন্যক্তি, কুল ব্যবহার মানে স্ত্রী ব্যবহার, কথাঞ্চিত মানে অতি কষ্টে, অর্থাৎ এই পেছনে শব্দকোষ অনেকটাই দেওয়া আছে। তবে হ্যাঁ, কিছু কিছু শব্দ এখানে বাদ আছে যেগুলো কিনা এআই সাহায্যে লাগবে। তনপুরুষ মানেটা এখানে পাওয়া যাবে কি, দেখি ত ত দ থ, ত ত ত ততে তংদুল 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 তৈল তেই টঙ্কা, না তন্দুর মানেটা এখানেও পেলাম না, পেলে ভালো হতো। তুরুম্বুরু মানেও আছে, নারদমুনি মানে, কিন্তু তন্দুর মানেটা না। যাই হোক, সব মানে দেওয়া নেই, তো শব্দকোষটার আর একটু ইমপ্রুভমেন্ট করার দরকার আছে, কারণ শব্দকোষে অনেক শব্দই বাদ করে গেছে, অনেক শব্দের মানেই নেই। তাও যেটুকু দিয়েছে ভালোই দিয়েছে। আর এখানে যারা কোনো মানে শ্লোক মনে আছে বা কোনো অংশ মনে আছে, সেক্ষেত্রে সংস্কৃত শ্লোকের অংশ থেকেও এখানে পৃষ্ঠার সংখ্যা দেওয়া আছে, এটা খুঁজে পেতে পারবে। তো এইভাবে দশম অধ্যায়ে অন্তখণ্ডে এখানে রয়েছে। দশম খণ্ডের অন্তিম অধ্যায়ের যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে বিদ্যানীতির গালে শ্রী জগন্নাথ বলদেবের চপেটাঘাত। তো এই ভাবে সম্পূর্ণ হয়েছে। তো এইটি ছিল হচ্ছে ভাগবত শ্রীপুর চৈতন্য ভাগবতের একটি সংক্ষিপ্ত রিভিউ। আমি খুব শীঘ্রই চৈতন্য চরিতামৃতটা শুরু করছি। চৈতন্য চরিতামৃতটা সম্পূর্ণ হয়ে গেলে আমি চৈতন্য ভাগবতেরও এটা গদ্যাকারে, এখানে তো পদ্য আকারে রয়েছে, সেটাকে গদ্যাকারে ট্রান্সফর্ম করে একটা শুরু করব। অনেকদিন সময় লাগে, বাট করবো। হরে কৃষ্ণ।